ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। সাবিত আলম এবং তানভীর তুষারের পরে এবার আমরা একটা অডিও ক্লিপে যাব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন এবং ভালো লাগছে আপনাদের। চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা আজ শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আবার খুব পরিচিত একজন ব্যক্তির কাছ থেকে। আমি সঙ্গত কারণে ওনার ব্যক্তিগত পরিচয় দিচ্ছি না। ওনার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, কারণ বর্তমানে ওনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো যাচ্ছে না। আমি ওনার নিক নেমটা আপনাদেরকে বলতে পারবো, আমি ওনাকে জহির চাচা বলে ডাকি। তো আমি সরাসরি জহির চাচার ঘটনাটি তার ভাষাতেই বলার চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ঘটনার ভেতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। চলে যাচ্ছি সরাসরি জহির চাচার ঘটনায়। আজকে যে ঘটনাটি আমি শুনেছি তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ওনার নাম জহির সাহেব, বয়স এখন 60-এর কোঠায়। নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি বেশ পুরাতন গ্রামে ওনার পৈতৃক নিবাস। এই ঘটনাটি জহির চাচা কালেক্ট করেছেন আসাদুজ্জামান সাহেবের কাছ থেকে। ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের, যখন আসাদুজ্জামান সাহেব যুবক ছিলেন এবং ওনার মেয়ে তখন একজন কিশোরী। সাধারণত আমরা অলৌকিক ঘটনাগুলোকে গল্পের ছলে বলে থাকি, কিন্তু আসাদুজ্জামান সাহেব যখন আমাকে এই ঘটনাটি বলছিলেন তখন ওনার চোখের চাউনি আর গলার স্বর বুঝিয়ে দিচ্ছিল যে উনি ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি একটি ঘটনা, কোনো একটি মানুষের জীবনের বাস্তব ঘটনা। এটি একটি জীবন্ত বিভীষিকা যা ওনার পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছিল। আমি চেষ্টা করব ওনার সেই অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতির কম্পন ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে, যেভাবে তিনি আমার কাছে ঘটনাটি শেয়ার করেছিলেন। নীলফামারী আর সৈয়দপুরের ওই দিকটা শীতকালটা একটু অন্যরকম হয়। কনকনে বাতাস হাড়ের ভেতর পর্যন্ত কাঁপন ধরিয়ে দেয়। কুয়াশার চাদর যখন সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামগুলোকে ঢেকে ফেলে, তখন চেনা পথঘাটও অচেনা মনে হয়। সেই সময় গ্রামের পরিবেশটা এমন হয়ে ওঠে যে মনে হয় প্রকৃতির এই নিস্তব্ধতার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। আসাদুজ্জামান সাহেব তার গ্রামের নাম আমি তার অনুরোধ বশত উল্লেখ করছি না, তবে এটি সৈয়দপুরের মূল শহর থেকে বেশ কিছুটা ভেতরে, সেখানে বাঁশঝাড় আর পুরনো পুকুরের সংখ্যাই অনেক বেশি। সেবার শীতের শুরুতে গ্রামের মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ কাজ করছিল। প্রতি বছর এই সময় গ্রামে একটা মেলা বসে, একে তারা পৌষ মেলা বা শীতের মেলা বলে থাকে। সাধারণত এই মেলাটি গ্রামের স্কুল মাঠে বসে অথবা বাজারের কাছাকাছি কোনো একটি খোলা জায়গায় বসে, কিন্তু সেবার গ্রামের মাতব্বর ও মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিলেন যে মেলাটি এবার একটু বড় পরিসরে করা হবে। গ্রামের ভেতরে যে পুরনো জমিদার আমলের একটা পরিত্যক্ত দিঘি, তার পাশে বিশাল বড় একটা মাঠ আছে, সেখানেই মেলা বসানোর আয়োজন করা হলো। জায়গাটা গ্রামের একেবারে শেষ মাথায়, জনবসতি থেকে বেশ খানিকটা দূরে। ওই মাঠের এক কোণে একটা বিশাল প্রাচীন অশ্বত্থ গাছ, যাকে পুকুর গাছও অনেকে বলে, সেটা ছিল। গাছটা এতটা পুরনো যে এর ঝুড়িগুলো মাটিতে নেমে এসে যেন আলাদা গাছের জন্ম দিয়েছে। দিনের বেলাতেও ওই গাছের নিচে একটা আধা অন্ধকার ছেয়ে থাকে, সেখানে দিনের বেলাতেও গেলেও মনে হয় যেন সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের মানুষ খুশি ছিল, কারণ বড় জায়গায় মেলা বসেছে। অনেক দূর দূরান্ত থেকে দোকানপাট আসবে, সার্কাস আসবে। আসাদুজ্জামান সাহেব বলেছিলেন
প্রথম কয়েকদিন মেলা খুব ভালোভাবেই চলল। দুপুরের পর থেকেই মানুষেরও অনেক আনাগোনা হতে শুরু হলো। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করলো। প্রচুর বেচা কেনা হতে শুরু করলো। এতে গ্রামের মানুষের বেশ উপকার হলো। গ্রামের প্রতিটি মানুষ যে যার পক্ষ থেকে বেশ খুশি ছিল এবং তারাই মেলাটা খুব উপভোগ করছিল। মেলায় ছিল মাটির পুতুল, বাঁশের বাঁশি, জিলাপি আর শীতের নানা রকম পিঠাপুলির গন্ধে বাতাস ভারী হয়ে যেত। আসাদুজ্জামান সাহেবের মেয়ে, তার নাম রুমি, তখন 12-13 বছরের একজন কিশোরী। সে বায়না ধরল সেও মেলায় যাবে। আসাদুজ্জামান সাহেব কাজের চাপে নিজে নিয়ে যেতে পারেননি, তাই রুমি তার চাচি আর কাজিনদের সাথে মেলায় গিয়েছিল। সমস্যাটা শুরু হলো মেলার 3য় বা 4র্থ দিন থেকে। আসাদুজ্জামান সাহেব সেদিন বাড়িতেই ছিলেন। সন্ধ্যা পার হয়ে গেছে। গ্রামের পথে তখন বেশ ঘন কুয়াশা নামতে শুরু করেছে। বেশ ঠান্ডাও পড়েছে। এই ঠান্ডায় রুমি মেলা থেকে ফিরতে বেশ দেরি করছিল, তাই আসাদুজ্জামান সাহেব এবং তার স্ত্রীর বেশ টেনশন হচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে তারা দেখেন দূর থেকে তাদের মেয়ে রুমি মেলা থেকে ফিরে আসছে। তাকে বেশ খুশি দেখাচ্ছে। রুমি মেলা থেকে ফিরে এসে বেশ খুশি ছিল। তার 2 হাত ভর্তি ছিল লাল রঙের কাচের চুড়ি। চুড়িগুলো সাধারণ কাচের চুড়ি মনে হলেও সেগুলোর রং ছিল অদ্ভুত রকমের উজ্জ্বল, যেন রক্তের মতো লাল। ল্যাম্পের আলোয় সেই চুড়িগুলো চিকচিক করছিল। আসাদুজ্জামান সাহেব মেয়ের খুশি দেখে হাসলেন, কিন্তু ওনার মনের ভেতরে একটা খটকা লাগলো। উনি লক্ষ্য করলেন রুমি কেমন যেন ঝিমিয়ে পড়েছে। হঠাৎ করে তার আচার আচরণ বেশ পরিবর্তন হতে লাগে। সে ঝিমিয়ে আছে। যে মেয়ে সারাদিন তার আশেপাশের মানুষকে কোলাহলে মাতিয়ে রাখত, সেই মেয়ে কেমন যেন নিশ্চুপ এবং নিষ্প্রাণ হয়ে গিয়েছে। খুব অদ্ভুত লাগলো তার কাছে ব্যাপারটা। রুমি জানালো মেলায় ওই বড় অশ্বত্থ গাছটার নিচে এক কোণে এক মহিলার দোকান সাজিয়ে বসেছিল। মেলার অনেক ভিড় আর হট্টগোল থাকলেও ওই মহিলার দোকানের সামনে নাকি অদ্ভুত রকমের নিস্তব্ধতা ছিল। মহিলাটি একটা লাল শাড়ি পরেছিল এবং ঘোমটা দিয়ে মুখটা এমন ভাবে ঢেকে রেখেছিল যে তার চেহারাই দেখা যাচ্ছিল না। রুবি বলল, বাবা, ওই মহিলা কোনো কথা বলে না। আমি যখন চুড়ি পছন্দ করছিলাম, উনি শুধু হাত বাড়িয়ে চুড়িগুলো আমার হাতে পরিয়ে দিলেন। ওনার হাতটাও না বাবা বরফের মতো ঠান্ডা ছিল। আসাদুজ্জামান সাহেব তখন বিষয়টাকে তেমন গুরুত্ব দেননি। তিনি শুধু এইটুকুই খেয়াল করতেন যে তার মেয়ে আগে থেকে কিছুটা বদলে যাচ্ছে, কিন্তু তারপরও ওনার কাজের কারণে উনি এই দিকটা তেমন ভাবে আর দেখতে পারলেন না। ভাবলেন শীতের সন্ধ্যা, হয়তো ঠান্ডায় মহিলার হাত জমে গিয়েছিল, কিন্তু সেই রাতে যা ঘটল তা ছিল বিভীষিকার শুরু কেবল মাত্র। রাত তখন গভীর। গ্রামের নিস্তব্ধতাকে চিরে মাঝে মাঝে কিছু শেয়ালে ঠোক্কা হওয়ার ডাক শোনা যাচ্ছে। আসাদুজ্জামান সাহেব এবং ওনার স্ত্রী ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ পাশের ঘর থেকে একটা অস্ফুট গোঙানির শব্দে ওনাদের ঘুম ভেঙে গেল। শব্দটা আসছিল রুমির ঘর থেকে। আসাদুজ্জামান সাহেব দ্রুত উঠে ল্যাম্পটা হাতে নিয়ে মেয়ের ঘরে গেলেন। গিয়ে দেখলেন রুমি বিছানার এপাশ ওপাশ করছে আর তার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। আসাদুজ্জামান সাহেবের স্ত্রী মেয়ের কপালে হাত দিয়ে আঁতকে উঠলেন। এত জ্বর সাধারণ মানুষের হতেই পারে না। রুমি জ্বরের ঘরে বিড়বিড় করে কিছু একটা বলছিল। আসাদুজ্জামান সাহেব কান পেতে শুনলেন মেয়ে বলছে, আমি যাব না, আমি যাব না, আমাকে টেনো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। উনি মেয়েকে ডাকলেন, মা রুমি, কি হয়েছে? তুই কার সাথে কথা বলছিস? রুমি চোখ খুলল।
সেই চোখে কোনো পরিচিত চাহনি ছিল না। চোখ দুটো জবা ফুলের মতো লাল। সে তার বাবার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা, ওই মহিলা আমাকে ডাকছে। ওই যে জানালার পাশে সে দাঁড়িয়ে আছে। রবির কথা শুনে আসাদুজ্জামান সাহেবের বুকটা ধক করে উঠল। উনি জানালার দিকে তাকালেন। বাইরে দেখুন ঘন কুয়াশা আর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ওনার মনে হলো জানালার ঠিক ওপাশে অন্ধকারের মধ্যে কেউ একজন তো দাঁড়িয়ে আছে এবং তাদেরকে দেখছে। উনি সাহস করে জানালাটা খুলে দিলেন। ঠান্ডা বাতাস হু হু করে ঘরে ঢুকলো, কিন্তু বাইরে কেউই ছিল না। শুধু দূরের ওই মেলা প্রাঙ্গণের দিক থেকে ভেসে আসছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। পরের দিন সকালে রুমের জ্বর কিছুটা কমলো, কিন্তু মেয়েটা আরো বেশি চুপচাপ হয়ে গেল। সে কারোর সাথে কথা বলছিল না, শুধু নিজের হাতের ওই লাল চুড়িগুলোর দিকে তাকিয়ে থাকত। আসাদুজ্জামান সাহেব ভাবলেন মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, কিন্তু বিকেলের দিকে গ্রামের আরো কয়েকটি বাড়ি থেকে এই একই খবর এলো। গ্রামের আরো 3-4টি মেয়ে যারা মেলা থেকে ওই লাল চুড়ি কিনেছিল, তারাও গজরাতে অসুস্থ হয়ে পড়েছে এবং প্রত্যেকেই জ্বরের ঘরে প্রলাপ করে বকেছে ওই মহিলা তাদের ডাকছে। বিষয়টা কাকতালীয় হতেই পারে না, এই ভেবে আসাদুজ্জামান সাহেব বেশ চিন্তিত হয়ে পড়লেন। উনি গ্রামের মসজিদে গেলেন এবং ইমাম সাহেবের সাথে কথা বললেন। ইমাম সাহেব বললেন, আসাদ ভাই, ওই জায়গাটা তো ভালো না। ওই অসত্য গাছের নিচে আপনার মেলা বসানোই উচিত হয়নি। আপনারা সাবধানে থাকুন। মাগরিবের পর মেয়েদেরকে আর ঘর থেকে বের হতে দেবেন না। আমি যতদিন পর্যন্ত কিছু বুঝতে না পারছি ততদিন পর্যন্ত আপনাদেরকে এভাবে সাবধানেই থাকতে হবে। আর যদি আমি দেখতে পাই যে কোনো সমস্যা নেই, তাহলে সেটাও আপনাদের জানাবো। কিন্তু আপাতত আপনারা আপনাদের মেয়েদেরকে চোখে চোখে রাখুন। এমনও হতে পারে যে তারা নিজেদের খেয়ালে না হয়েও অন্য কারো বশবর্তী হয়েও ঘর থেকে বেরিয়ে যেতে পারে, এবং সেটা আপনাদেরকেই খেয়াল রাখতে হবে। এবং কেউ যদি এভাবে বেরিয়ে যায়, সেটা কারো জন্য মঙ্গলকর হবে না। তাই আপনাদেরকে বারবার সতর্ক করে বলছি, আপনারা বাড়ির মেয়েদেরকে চোখে চোখে রাখুন। তারা কোথায় যাচ্ছে খেয়াল করুন, এবং একা একা ঘর থেকে বের হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখুন। সেদিন সন্ধ্যায় আসাদুজ্জামান সাহেব নিজেই মেলায় গেলেন। উনি দেখতে চাইলেন কে সেই মহিলা যে চুড়িগুলো বিক্রি করছে। মেলায় তখন বেশ ভিড়। হ্যাজার্ড লাইটের আলোয় চারপাশ কেমন যেন ঝলমল করছে। উনি সবুজে চলে গেলেন ওই অসত্য গাছের নিচে, কিন্তু অবাক করা ব্যাপার হলো সেখানে কোনো চুরির দোকানই ছিল না। জায়গাটা একদম ফাঁকা। গাছের নিচে শুধু কিছু শুকনো পাতা পড়ে আছে। উনি আশেপাশের দোকানদারদের জিজ্ঞাসা করলেন, ভাই, এখানে যে এক মহিলা চুড়ি বিক্রি করত, সে আজ আসেনি? গ্রামের মেয়েরা তো অনেকেই তার থেকে চুড়ি কিনে নিয়ে যায় এবং তার চুড়িগুলো সবাই খুব পছন্দ করে। আমার ভাইয়ের মেয়েও বায়না করেছে তার কাছ থেকে চুড়ি কিনে দেওয়ার জন্য, তাই তো আমি এসেছি। আজ কি উনি আসেননি? পাশেই এক ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তিনি আসাদুজ্জামান সাহেবের দিকে চোখ বড় বড় করে তাকালেন। এমন মনে হলো যে লোকটা তার কথায় বেশ অবাক হয়েছে। লোকটা বলল, ভাইজান, ওই গাছের নিচে তো কেউই দোকান দেয় না, আর এই জায়গাটা তো অন্ধকার থাকে, আর এখানে সাপ খোপেরও ভয় আছে। গত 3 দিন ধরে মেলা চলছে, আমি তো কাউকে এখানে বসতে দেখিনি। আর আপনি কিসের কথা বলছেন? এখানে আবার যেহেতু দোকানই নেই, চুরি কে বিক্রি করবে? এখান থেকে তো কেউ চুরি কেনে নাই। যদি কিনতো, আমি তো সারাক্ষণ এই পাশেই আশেপাশেই থাকি, আমার তো চোখে পড়তো। কিন্তু এমন কিছু তো আমার চোখে পড়ে নাই ভাইজান।
আপনার হয়তোবা কোনো ভুল হচ্ছে, ওরা হয়তোবা অন্য কারো কাছ থেকে চুরি কিনেছে। আপনি একটু ভালো মতো মেয়েদেরকে জিজ্ঞাসা করুন। আসাদুজ্জামান সাহেব ঝালমুড়ি বিক্রেতার এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। উনি মনে মনে চিন্তা করলেন, আচ্ছা তাহলে ওনার মেয়ে এবং গ্রামের অন্য মেয়েরা চুরি কিনল কার কাছ থেকে? উনি বাড়ি ফিরে এলেন এক অজানা আতঙ্ক নিয়ে। সেই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। রাত তখন প্রায় 2:30 কি 3টা হবে। আসাদুজ্জামান সাহেবের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। কেমন যেন রিনঝিন রিনঝিন একটা শব্দ, কাচের চুরির আওয়াজ। মনে হচ্ছে কেউ কাচের চুরি হাতে পড়ে ক্রমাগত হাত নাড়াচ্ছে এবং সেই নাড়ন থেকেই শব্দ সৃষ্টি হচ্ছে। উনি সাবধানে দরজাটা ফাঁকা করলেন। এরপর তিনি যা দেখলেন এতে তার শীত তারাদের ঠান্ডা স্রোত বয়ে গেল, তার রক্ত হিম হয়ে গেল। মনে হলো তিনি তার জায়গায় বসে জমে গেলেন। উনার মেয়ে রুমি, যে কিনা জ্বরে বেহুশ হয়ে থাকার কথা, সে বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আছে এবং সে অন্ধকারের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছে। তার গলার স্বর সম্পূর্ণ অন্যরকম, যেন কোনো বয়স্ক মহিলার গলার স্বর তার গলা দিয়ে বের হচ্ছে। রুমি বলছিল, কেন এসেছিস? আমি তো বলেছি আমি যাব, কিন্তু এরা আমাকে যেতে দিচ্ছে না। তারপর কিছুক্ষণ চুপ করে রেখে আবার বলল, হ্যাঁ চুড়িগুলো সুন্দর, আমাকে আরো দেবে? লাল চুড়ি, নীল চুড়ি আমাকে আরো দেবে? আসাদুজ্জামান সাহেব আর সহ্য করতে পারলেন না। উনি রুমি বলে চিৎকার করে ঘর থেকে বের হয়ে এলেন। উনার চিৎকারে রুমি চমকে উঠল এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আসাদুজ্জামান সাহেব দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিলেন। উনার মনে হলো এই মুহূর্তে বারান্দার অন্ধকার কোণ থেকে একটা ছায়া দ্রুত গতিতে সরে গিয়ে উঠোনের পেছনে বাঁশের দিকে মিলিয়ে গেল এবং সেই সাথে ভেসে এলো এক রিনঝিন শব্দ, সেই চুরির শব্দ যেটা একটু আগে তার কানে এসে পৌঁছেছিল। পরের দিন সকালে পুরো গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। জানা গেল শুধু আসাদুজ্জামান সাহেবের মেয়ে নয়, গ্রামের যে কয়টি মেয়ে ওই চুরি কিনেছিল তাদের সবার বাড়িতে রাতে উপদ্রব হয়েছে এবং একই রকম উপদ্রব হয়েছে। কিছু কিছু মেয়ে তো আবার নিজে থেকে বাইরে পর্যন্ত চলে যাচ্ছিল, ঠিক যেমনটা গ্রামের হুজুর ইঙ্গিত দিয়েছিলেন। তারা খুব দ্রুত বাইরে চলে যাচ্ছিল, তাদেরকে ধরে আটকানো সম্ভবই হচ্ছিল না। অনেকে নিজেদের মেয়েকে সেদিন রাতে বেঁধে পর্যন্ত রেখেছে যেন তারা কিছুতেই বাইরে যেতে না পারে। তাদের ধারণা ছিল এটা, যদি আমাদের মেয়ে আজকে বাইরে কোথাও যায় তাহলে হয়তোবা তাদের মেয়েকে চিরতরে হারাতে হতে পারে। তাই তারা যেভাবেই হোক দরজায় তালা দিয়ে বা তাদের হাত পায়ে শিকল পরিয়ে হলেও তাদেরকে আটকে রেখেছিল। অনেকে এরকমও দেখেছে মেয়েরা ঘুমের মধ্যে উঠে কেমন যেন ছটফট করছে এবং তারা বলেছে তারা নাকি তাদের আশেপাশে লাল কাপড় পরা কোন একটা মহিলা দেখেছে এবং অনেক বাবা মাও এই কথা বলেছেন যে তারা নাকি তাদের মেয়েদের শোবার রুমের আশেপাশে এক নারী অবয়বের ছায়া দেখেছেন। তারা এটা শিওর হয়ে বলতে পারেন না যে তারা আসলেই দেখেছেন নাকি এটা তাদের হ্যালোসিনেশন, কিন্তু মেয়েদের কথা শোনার পর তারা অনেকেই এই জিনিসটা দেখেছেন। যেহেতু অনেকেই এই জিনিসটা দেখেছেন তাই তাকে আর হ্যালোসিনেশন তো বলা চলে না। গ্রামের মুরব্বীরা জরুরি বৈঠক ডাকলেন। সিদ্ধান্ত হলো মেলাটা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু মেলা কমিটির লোকজন বলল, আর তো মাত্র 2টা দিন বাকি, এখনই যদি বন্ধ করে দেন অনেক লস হয়ে যাবে। এই জায়গাটা অনেক বড় একটা ইজারা দিয়ে নিয়েছি, এখন যদি সেটার খরচ তুলতে না পারি
তাহলে বউ বাচ্চা নিয়ে খাবো কি, যাবো কোথায়? অনেকগুলো টাকা ঢালা হয়ে গেছে এখানে। এখন যদি মেলা বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদেরকে পথে বসতে হবে, ভিখারির মতো ভিক্ষা করতে হবে আমাদেরকে। তবে তারা কথা দিল রাতে পাহারার ব্যবস্থা করবে। মেলার আশেপাশে অনেক লোক মোতায়েন করা হলো, রাতের বেলা পাহারা বসাবে। আসাদুজ্জামান সাহেব আর স্থির থাকতে পারলেন না। উনি ঠিক করলেন আজ রাতে উনি নিজেই পাহারাদারদের সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন ওই জায়গায় কি আসলে কোন মহিলা চুরি বিক্রি করার জন্য বসে কিনা, আর যদি বসেন তাহলে তিনি কে। সেই রাতের অভিজ্ঞতা আসাদুজ্জামান সাহেব যেভাবে বর্ণনা করেছিলেন তা শুনলে গা শিউরে ওঠে। রাত তখন প্রায় 2টো। মেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। মোটামুটি সব দোকানপাটও বন্ধ, শুধুমাত্র কিছু দোকান খোলা। যে সমস্ত দোকানের লোকজন এই গ্রামের বাইরে থেকে এসেছিল তাদের পক্ষে তো আর গ্রামে ফিরে যাওয়া সম্ভব না, তাই তারা দোকান খুলেই সেখানে ঘুমিয়েছিল। কয়েকটা দোকানে টিম টিম করে আলো জ্বলছিল। এছাড়া পুরো মাঠ ছিল কুয়াশায় ছাওয়া, বেশ ঠান্ডাও ছিল। আসাদুজ্জামান সাহেব গায়ে একটা বড় শাল জড়িয়ে নিয়ে গ্রামের 2জন চৌকিদার রহিম আর করিমকে নিয়ে লাঠি আর টর্চ নিয়ে মাঠের এক কোণে বসেছিলেন। হঠাৎ রহিম ফিসফিস করে বলল, ভাইজান ওই ওই দেখেন। আসাদুজ্জামান সাহেব অসত্য গাছের দিকে তাকালেন। ঘন কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে ওই গাছের নিচে একটা টিমটিমে আলো জ্বলছে, এবং অবাক করার ব্যাপার হলো সেখানে একটা দোকানও বসেছে। একজন মহিলা বসে আছে সেই দোকানে, আর তাকে ঘিরে 3-4 জন আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন এই মেলার ভেতরেও সেখানেও যেন ছোটখাটো একটা মেলা চলছে, এবং সেখানে মানুষের আনাগোনা আছে। গম গম শব্দ হচ্ছে মানুষের কথাবার্তার। আসাদুজ্জামান সাহেব নিজের চোখকে যেন আর বিশ্বাস করতে পারলেন না। এত রাতে জনমানবহীন মাঠে কারা কেনাকাটা করছে? উনি এবং চৌকিদাররা সাহস সঞ্চয় করে ধীর পায়ে ওইদিকে এগিয়ে যেতে লাগলেন। যতই কাছে যাচ্ছিলেন এক অদ্ভুত পচা গন্ধ নাকে আসছিল। কিছু দূর কাছে যাওয়ার পর হঠাৎ করে 3 জন লক্ষ্য করলেন এতক্ষণ দূর থেকে তারা যা দেখেছে সেখানে এখন কিছুই নেই। তারা কাছে গিয়েও দেখল সেখানে আসলে কিছু নেই। তাহলে কি 3 জনই ভুল দেখেছে? এইসব চিন্তা করতে করতে তারা আবার নিজেদের জায়গায় ফিরে এলো। নিজেদের জায়গায় ফিরে এসে ঠান্ডার প্রকোপ কমার জন্য তারা একটি বনফায়ারের ব্যবস্থা করলো। তার সেখানে আগুন জ্বালালো এবং আগুন তাপাতে লাগলো। তারা বিভিন্ন ধরনের গল্প করতে লাগলো যেন তাদের ভয় কেটে যায়। কেননা এই কিছুক্ষণ আগে তাদের সাথে যে ঘটনাটি ঘটলো সেটা অবশ্যই ভয় পাওয়ার মতো। কারণ 3-3টে মানুষের চোখ যখন একই জিনিস দেখবে এবং কাছে গিয়ে যখন দেখবে তারা 3 জনই যা দেখেছে সবটাই ভুল, তখন কিন্তু সেটা মনের মধ্যে ভয় শিহরণ জাগাতে বাধ্য। কিছুক্ষণ তারা আগুন তাপাতে তাপাতে নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ তারা আবার খেয়াল করলো সেই দূরে অসত্য গাছের নিচে আবার মেলা বসেছে। সেখানে একটি দোকান, দোকানের চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে। সেখানে অনেক লোকের আনাগোনা, মানুষের গম গম শব্দ হচ্ছে। তারা আবার উঠে দাঁড়ালেন, ধীর পায়ে ওইদিকে এগোতে লাগলেন। যতই কাছে যাচ্ছিলেন আবার সে অদ্ভুত গন্ধ নাকে আসছিল, যেন পুরনো ভিজে মাটি আর পচা ফুলের গন্ধ মেশানো। কানে আসছিল ফিসফিস করে কথা বলার আওয়াজ আর ওই চুরির রিনচিন শব্দ। যখন তারা দোকানের খুব কাছাকাছি পৌঁছালেন, আসাদুজ্জামান সাহেব চিৎকার করে বললেন, কে কে ওখানে? এত রাতে কিসের দোকান? ওনার গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে ওই দোকান ঘিরে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। সেখানে আর কিছুই ছিল না, শুধুমাত্র সেই মহিলা বসেছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আসাদুজ্জামান সাহেবের টর্চের আলো তার উপর পড়ল। মহিলাটির পরনে লাল শাড়ি, কিন্তু শাড়িটা অত্যন্ত পুরনো এবং ময়লা। তার মুখটা ঘোমটায় ঢাকা ছিল।
কিন্তু টর্চের আলোয় দেখা গেল তার হাতগুলো স্বাভাবিকের চেয়েও অনেক বেশি লম্বা, এতটাই লম্বা মনে হচ্ছে তার হাঁটু ছেয়ে তার হাত আরো নিচে চলে গেছে। তার গায়ের চামড়ার রং ছিল ধূসর এবং তার গা থেকে কেমন যেন অদ্ভুত একটা বোটকা গন্ধ আসছিল। মহিলাটি তাদের দিকে ফিরে দাঁড়ালো না, বরং ধীরে ধীরে অসত্য গাছের পেছনে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। চৌকিদার রহিম সাহস করে একটা ঢিল ছুড়ল, কিন্তু সেই ঢিল যেন শূন্যে মিলিয়ে গেল। তারা খুব অবাক হলেন, সাথে ভয় পেলেন, কেননা ঢিলটা ছুঁড়ে মারার পর সেই ঢিল সেই মহিলাকে ভেদ করে কোথায় যেন চলে গেল। তারা তিনজনই সেটা স্পষ্ট দেখলেন। আসাদুজ্জামান সাহেব দেখলেন মহিলাটি হাঁটছে না, বরং মাটির একটু উপর দিয়ে ভেসে ভেসে সামনের দিকে চলে যাচ্ছে। আর সে যখন গাছের আড়ালে চলে গেল, তখন গাছটার উপর থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি কোনো মানুষের হতে পারে না। মনে হলো যেন হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠলো। আবার পর মুহূর্তে মনে হলো যেন কেউ গলায় ফাঁস লাগিয়ে হাসছে। খুব কর্কশ একটা হাসির আওয়াজ এলো সবার কানে। আসাদুজ্জামান সাহেব এবং চৌকিদারা ভয় পেয়ে পেছাতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে পুরো মেলা প্রাঙ্গণে এক দমকা বাতাস বয়ে গেল। বন্ধ দোকানগুলোর টেবলগুলো ঝটপট শব্দ করতে লাগলো। মনে হলো অদৃশ্য শত শত মানুষ যেন মেলার মাঠে দৌড়াদৌড়ি করছে। কেউ যেন ঝুপ ঝুপ শব্দ হচ্ছে এবং মনে হচ্ছে বাতাস উঠছে, বালি উঠছে। মনে হচ্ছে মানুষের পায়ের আন্দোলনে বালিগুলো উড়ে তাদের চোখে মুখে আসছে। আসাদুজ্জামান সাহেবেরা আর দেরি না করে ওখান থেকে দৌড়ে গ্রামে ফিরে এলেন। পরের দিন সকালে আসাদুজ্জামান সাহেব সোজা চলে গেলেন পার্শ্ববর্তী এক পীর সাহেবের কাছে। তিনি অত্যন্ত পরহেজগার মানুষ হিসেবে বেশ পরিচিত ছিলেন। আসাদুজ্জামান সাহেব ওনাকে খুলে বললেন সবকিছু। পীর সাহেব শুনে গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর তিনি বললেন, আসাদ মিয়া, তোমরা পুরো ভুল করে ফেলছো। ওই অসত্য গাছটা কোনো সাধারণ গাছ নয়। ওটা বহু বছর ধরে এক পিশাচিনীর আস্তানা। সে ওখানেই থাকে, সে ওখানে বন্দি। আমি জানি না কেউ তাকে ওখানে বন্দি করে রেখে গেছে কিনা, বা তার আসল কাহিনী কি। আমি কিছুই জানি না। আমি শুধু জানি সে ওখানে থাকে এবং তার উদ্দেশ্য একটাই, সে একা থাকতে চায় না, সে সঙ্গী নিয়ে থাকতে চায়। ওই যে লাল চুড়িগুলো, ওগুলো কোনো সাধারণ চুড়ি নয়। ওগুলো তার অভিশাপের বাহন। যার হাতে ওই চুড়ি উঠবে সে আস্তে আস্তে তার নিয়ন্ত্রণে চলে যাবে। আসাদুজ্জামান সাহেব ভয় জিজ্ঞাসা করলেন, হুজুর, এখন উপায় কি? আমার মেয়ে তো তাহলে মরে যাবে। শুধু আমার মেয়ে না, গ্রামের আরো অনেক মেয়ের জীবন বিপন্ন। আপনি কিছু করুন, আল্লাহর দোহাই লাগে, আপনি কিছু করুন, আমাদের মেয়েদেরকে বাঁচান। এই কথা বলে আসাদুজ্জামান সাহেব এক প্রকার হুজুরের পায়ে পড়ে গেলেন। পীর সাহেব তাকে উঠালেন, বললেন, ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো। তবে কাজটা কিন্তু খুব কঠিন। আজ বিকেলের মধ্যে গ্রামের সব মেয়েদের হাত থেকে ওই চুড়িগুলো খুলে ফেলতে হবে। একটা চুড়িও যেন অবশিষ্ট না থাকে। তবে আজ রাতে তোমাদের সাথে আমি নিজেও যাব ওই মাঠে। আসাদুজ্জামান সাহেব গ্রামে মাইকিং করিয়ে দিলেন। যাদের বাড়িতে ওই মেলা থেকে কেনা লাল চুড়ি ছিল সবাই যেন সেগুলো নিয়ে আসে। আসাদুজ্জামান সাহেব ভাবলেন সবাই নিয়ে আসবেন, সেটাই হলো। আসাদুজ্জামান সাহেব দেখলেন ওনার মেয়ে রুমে চুড়িগুলো খুলতে চাইছে না। সে চিৎকার করছে, হাত পা ছুটছে, বলছে, ওগুলো আমার, ও আমাকে দিয়েছে, আমি এগুলো খুলবো না। শেষে কয়েকজন মিলে জোর করে তার হাত থেকে চুড়িগুলো খুলে নিল। আসাদুজ্জামান সাহেব খুব অবাক হলেন যে সামান্য চুরির জন্য তার মেয়ে এমন করছে। চুরি খোলার সাথে সাথে রুমে অজ্ঞান হয়ে গেল। দেখা গেল তার হাতে যেখানে চুড়িগুলো ছিল সেখানে পোড়ার মতো কালো দাগ হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার আগেই পীর সাহেব এবং ওনার কিছু খাদেম গ্রামে এসে পৌঁছালেন। গ্রামের মানুষ তখন ভয় ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আসাদুজ্জামান সাহেব এবং পীর সাহেবের সাথে অনেকেই যেতে চাইলেন। যখন আসাদুজ্জামান সাহেব বললেন, আমার মেয়ের হাত থেকে এই চুড়িগুলো খোলার সময় সে অনেক কান্নাকাটি করছিল এবং দিতে চাইছিল না, আর চুড়িটা খোলার পর আমি দেখলাম তার হাতে কালশিটে পড়ে গেছে। তারই কথা শুনে যে সমস্ত মেয়ের বাবারা চুরি নিয়ে এসেছিল তারাও বেশ অবাক হয়ে গেল। তারাও একই কথা বলল, তাদের মেয়ের হাতেও কালশিটে, এবং তারা কেউই চুরি খুলে দিতে চাচ্ছিল না, এবং চুরি খুলে দেওয়ার পরই তারা অজ্ঞান হয়ে যায়। পীর সাহেব সবাইকে নিয়ে সেই মাঠের দিকে গেলেন। পীর সাহেব সবাইকে বারণ করলেন আসতে, কিন্তু তবে কেউ তার বারণ শুনল না, কারণ তাদের মেয়ের জীবন বিপন্ন।
পীর সাহেব তাদেরকে বললেন, শক্ত হয়ে থাকো, যাই দেখবে কোনো ভয় পাবে না এবং সুরক্ষা বলয়ের বাইরে কেউ যাবে না। এই কথা বলে পীর সাহেব সবার চারপাশে একটা সুরক্ষা বলয় গেঁথে দিলেন। রাত 12টার পর পীর সাহেব, আসাদুজ্জামান সাহেব এবং কয়েকজন সাহসী যুবক মেলার মাঠে গেলেন। সাথে ছিল এক বস্তা ভর্তি সেই অভিযুক্ত লাল চুড়ি। মাঠটা তখন মৃত্যুপুরের মতো শান্ত। অসত্য গাছটার দিকে তাকালেই গা ছমছম করে। পীর সাহেব গাছ থেকে কিছুটা দূরে মাটিতে দাগ কেটে একটা সুরক্ষা বলয় তৈরি করলেন। সবাইকে তার ভেতর বসতে বললেন। তারপর তিনি ওই চুড়ির বস্তাটা সামনে রেখে দোয়া পড়তে শুরু করলেন। পীর সাহেব যখন উচ্চারণ করে দোয়া পড়ছিলেন, তখন আসাদুজ্জামান সাহেব স্পষ্ট অনুভব করলেন পরিবেশটা ভারী হয়ে উঠছে। অসত্য গাছের পাতাগুলো এমন ভাবে নড়তে শুরু করলো যেন প্রচন্ড ঝড় হচ্ছে, অথচ আশেপাশে কোথাও কোনো ঝড় নেই। হঠাৎ গাছটার মগডাল থেকে একটা কালো ছায়া নেমে এলো। আসাদুজ্জামান সাহেব দেখলেন সেই লাল শাড়ি পরা অবয়বটা, কিন্তু এখন তার আর সেই শান্ত করা রূপটা নেই। তার চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে, হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে ঝুলে আছে এবং হাঁটুর নিচ পর্যন্ত পানি। মুখটা তার দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীর থেকে বের হচ্ছে তীব্র এক দুর্গন্ধ, আর গা থেকে যে পানিগুলো পড়ছে মনে হচ্ছে ওগুলো পানি নয়, ওগুলো অ্যাসিড। ছায়াটি সুরক্ষা বলের চারপাশে ঘুরতে শুরু করলো। আসাদুজ্জামান সাহেব শুনলেন সেই মহিলা খ্যান খ্যানে গলায় বলছে, আমার জিনিস ফেরত দে, আমার মেয়েদের ফেরত দে, আমি ওদের নিয়ে যাব, ওরা আমার। পীর সাহেব আরো জোরে জোরে আয়াত পাঠ করতে লাগলেন। তিনি এক মুঠো সরিষা পড়া ওই অবয়বটার দিকে ছুড়ে মারলেন। সাথে সাথে আগুনের ফুলকির মতো কিছু একটা চলে উঠল এবং ওই অবয়বটা বিকট চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারে মনে হলো আসাদুজ্জামান সাহেবের কানের পর্দা ফেটে যাবে। পীর সাহেব নির্দেশ দিলেন, গর্ত খোঁড়ো। যুবকরা ভয়ের চোটে কাঁপছিল, কিন্তু পীর সাহেবের ধমকে তারা দ্রুত হাতে মাটি খুঁড়ে গর্ত করতে লাগলো। পীর সাহেব সেই চুরির বস্তাটা গর্তের মধ্যে ফেলে দিলেন এবং তার উপর কিছু বিশেষ দোয়া লেখা কাগজ লবণ ছড়িয়ে দিলেন। তারপর মাটি চাপা দিলেন। মাটি চাপা দেওয়ার সাথে সাথে ওই অভাবটা আরো হিংস্র হয়ে উঠল। সে বারবার সুরক্ষা বলয়ের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু কোন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ছিল। পীর সাহেব আবার উঠে দাঁড়ালেন। ওনার হাতে ছিল একটা বড় লোহার পেরেক। তিনি দোয়া পড়তে পড়তে ধীর পায়ে সেই সুরক্ষা বলয় থেকে বের হয়ে অসত্য গাছের দিকে এগিয়ে গেলেন। আসাদুজ্জামান সাহেব শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলেন। ওনার মনে হচ্ছিল এই বুঝি ওই জিন পীর সাহেবের উপর ঝাঁপিয়ে পড়বে। পীর সাহেব গাছের কোণে গিয়ে সজোরে সেই পেরেক গেঁথে দিলেন। পেরেকটা গাঁথার সাথে সাথে গাছটা যেন শিউরে উঠল। মনে হলো ভেতর থেকে একদলা রক্তভূমি বেরিয়ে এলো। তারপর সব শান্ত, বাতাস থেমে গেল, পাতার শব্দ বন্ধ হয়ে গেল। সেই ছায়াটা আর দেখা গেল না। পীর সাহেব ফিরে এসে বললেন, কাজ শেষ, ওটাকে আমি গাছের সাথে বন্দি করে দিয়েছি। তবে সাবধান, এই গাছ যেন কেউ না কাটে, আর এই গাছের নিচে কখনোই যাতে কোনো মেলা না বসে। আর ওই মেয়েদের শরীর থেকে পুরোপুরি প্রভাব কাটতে আরো কিছুদিন সময় লাগবে, ওদের উপর নজর রাখবেন। আসাদুজ্জামান সাহেব যখন বাড়ি ফিরলেন তখন ফজরের আজান দিচ্ছে। বাড়িতে গিয়ে তিনি দেখলেন রুমি গভীর ঘুমে আচ্ছন্ন। তার জ্বর সম্পূর্ণ নেমে গেছে। তার হাতে সেই পোড়া দাগগুলো কয়েকদিনের মধ্যে মিলিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে ওই মাঠে আর কোনোদিন মেলা বসেনি। গ্রামের মানুষ ওই অসত্য গাছটার আশপাশ দিয়ে দিনের বেলাতেও যেতে ভয় পেত। আসাদুজ্জামান সাহেব বলেছিলেন মাঝে মাঝে অমাবস্যার রাতে এখনো নাকি ওই মাঠের দিক থেকে রিমঝিম চুরির শব্দ ভেসে আসে। কেউ কেউ বলে তারা নাকি গভীর রাতে ওই গাছের ডালে এক লাল কাপড় পরা ছায়াকে বসে থাকতে দেখেছে, যে করুণ স্বরে ডাকে, চুরি নিবি, লাল চুড়ি। আসাদুজ্জামান সাহেবের মেয়ে রুমি এখন বিবাহিতা, তার নিজের সন্তান আছে, কিন্তু সেই ঘটনার পর থেকে রুমির কোনোদিন তার হাতে লাল রঙের চুড়ি পড়েনি। এমনকি লাল রং দেখলেই তার ভেতরে এক অজানা আতঙ্ক কাজ করে। আসাদুজ্জামান সাহেব নিজেও সেই বিভীষিকার কথা আর ভুলতে পারেননি। উনি যখনই এই ঘটনা বলেন ওনার হাত কাঁপতে থাকে। আমি ওনাকে শেষবার বলেছিলাম কিছু জিনিস আছে যা আমাদের যুক্তির বাইরে। আমার কথা শুনে উনি বলেছিলেন, শোনো বাবা, কৌতূহলবশত সেগুলোর গভীরে যেতে নেই। ওই অসত্য গাছটা এখনো আছে আমাদের গ্রামের শেষ মাথায়, সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত রাতের। এই ছিল আসাদুজ্জামান সাহেবের জীবনের সেই হাড়হিম করা ঘটনা। ওনার বর্ণনায় আমি সেই রাতের ভয়াবহতা আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি বা কতটুকু পারিনি, সেটার ফলাফল আপনারাই আমাদেরকে জানিয়ে দেবেন। তো প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আজকের মতো বিদায় নিচ্ছি।